বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি অপূর্ব সুন্দর ছোট গল্পের আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মহাশ্বেতা দেবীর লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প জাতুধান এই গল্পটি কেন্দ্রিক হতে চলেছে। গল্পের শুরুতেই আমরা জানবো জাতুধান শব্দের অর্থ কী, কাকে কেন এই উপাধি দেওয়া হয়েছে এবং গল্পের পরিণতিতে কিভাবে এই জাতুধান নামধারী ব্যক্তি নিজের এই নাম বা উপাধির সার্থক প্রয়োগ ঘটালো। এই সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব। প্রসঙ্গত সমগ্র গল্পটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব আমি আজকের এই ক্লাসে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি, আলোচ্য গল্পের প্রধান চরিত্রের নাম হচ্ছে সাজুয়া তিওর। সে তিওর জনগোষ্ঠীর একজন মানুষ। এই তিওর জনগোষ্ঠীর মানুষরা সমাজের অত্যন্ত পিছিয়ে পড়া একদম দরিদ্র শ্রেণীর মানুষদের প্রতিনিধিত্ব করছে। তো সাজুয়া সেরকমই শ্রেণীর একটি মানুষ। গল্পের শুরুতেই আমরা দেখি রাম সিংহি বলে একজন ব্যক্তি, যিনি প্রকৃতপক্ষে ওই এলাকার জমিদার বলে পরিচিত, তার মা মারা গেছেন এবং তার মা যখন মারা গেছেন সেই সময়টা হচ্ছে চাষিদের জন্য খুব আনন্দমুখর একটি সময়। সেই সময় ধান কাটা হয়েছে, গোলায় পর্যাপ্ত ধান রয়েছে। তাই রাম সিংহি তার মায়ের মৃত্যু উপলক্ষে গোটা গ্রামকে ঢেলে খাওয়াচ্ছেন, অর্থাৎ তার মাতৃ শ্রাদ্ধ উপলক্ষে তিনি লোকজনদেরকে খুব ভালো করে পেট পুরে খাওয়াচ্ছেন। এই খাওয়ানোর যে নিমন্ত্রিত তাদের মধ্যে সাজুয়ার মতো যে তিওর, ডোম বা নিম্ন জাতের শ্রেণীর মানুষরা রয়েছে তারাও কিন্তু রয়েছে। তো সাজুয়া এই রাম সিংহির মাতৃশ্রাদ্ধে বসে খাচ্ছে। তার খাওয়ার বর্ণনা এই গল্পের অন্যতম বিশিষ্ট একটি প্রাণ সম্পদ। সাজুয়া প্রচণ্ড পরিমাণে খেতে পারে। সে যেমন খাটতে পারে তার খাওয়ার পরিমাণও সেই রকম। প্রায় 2 কিলো চালের ভাত সে একাই জলপান হিসেবে বা জলখাবার হিসেবে খেয়ে নিতে পারে। দুপুরবেলাতেও প্রায় 2 কিলো 2.5 কিলো চালের ভাত সে একাই খেতে পারে। তার এই অদ্ভুত খাওয়া সকলে অবাক হয়ে দেখে। সাজুয়াও এই কথা জানে। সে এই ব্যাপারটা নিয়ে মনে মনে মোটেও চিন্তিত নয়, সে উল্টে এই ব্যাপারটা নিয়ে আনন্দই পায়। সে খেতে পারে, খায়, ভগবান পেট দিয়েছে তাই সে খায়। তো সে যেখানেই পর্যাপ্ত খাবারের সুযোগ পায় সেখানেই সে খেতে চলে যায়। কোথাও যদি সে এমন কাজ করার সুযোগ পায় যেখানে তাকে শুধু দুবেলা দুমুঠো পেটে খেতে দেবে, তাহলে সে বিনা পয়সায় সেখানে কাজ করতে চলে যায়, কারণ তার কাছে পেটের ভাত জোগাড় করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এইরকম সাজুয়া রাম সিংহির মায়ের শ্রাদ্ধে বসে ভাতের ওপর ভাত খেয়ে যাচ্ছে, রীতিমতো পাহাড় প্রমাণ ভাত সে নিচ্ছে, ডাল দিয়ে খেয়ে যাচ্ছে। এবং তখন সেইখানে উপস্থিত একজন পুরুত ঠাকুর বা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তারই অসম্ভব খাওয়া দেখে তাকে উপাধি দেন জাতুধান। ব্রাহ্মণ বা পুরুত মশাই বলেন, তুই তো জাতুধান হে, শুধু রাক্ষস বললেও পর্যাপ্ত যেন বলা হয় না, সেই জন্য রাক্ষস শব্দেরই একটা সাবস্টিটিউট ওয়ার্ড বা রাক্ষস শব্দেরই একটি প্রতিশব্দ জাতুধান, এই শব্দটি দিয়ে সাজুয়াকে চিহ্নিত করেন সেই পুরোহিত। এবং এই নামটা পেয়ে সাজুয়াও বেশ খুশি হয়। সত্যিই তো বেশ গাল ভরা একটা নাম, জাতুধান, বেশ সুন্দর একটা নাম পেয়েছে সে আজকে। তো যথারীতি সেই শ্রাদ্ধের অনুষ্ঠান ভালো রকম মিটে যায়। এর পরবর্তী ঘটনাক্রমে আমরা সাজুয়ার মতো দরিদ্র শ্রেণীর মানুষদের প্রাত্যহিক জীবন ধারণের যে কষ্টপূর্ণ পরিস্থিতি সেইটা প্রত্যক্ষ করি। আমরা দেখি সাজুয়া এই রাম সিংহির জমিতে বর্গাদার রূপে সে চাষবাস করে এবং এই চাষবাস করার পরিবর্তে সে পেট পুড়ে দুবেলা দুমুঠো খেতে পায় এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবারের জন্য পায় পর্যাপ্ত পরিমাণে ধান। তার পরিবারের জন্য সে যে ধানটা জোগাড় করে সেই ধানটাতে তার পরিবারের অন্যান্য ব্যক্তিরা, যেমন তার মা এবং তার বউয়ের বেশ আধপেটা খেয়ে অনেক দিন চলে গেলেও সাজুয়া যদি বাড়িতে থাকে তাহলে তার পেটের ভাত জোগাড় করা হয়ে ওঠে অসম্ভব। কারণ সাজুয়া একাই এত পরিমাণ ভাত খেতে পারে যে তার সেই খাদ্য জোগাড় করতে গিয়ে তার বউ এবং মায়ের না খেতে পেয়ে মরার অবস্থা হয়। সেই জন্য মা এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বশত সাজুয়া নিজে মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় কাজ করতে। তাদের গ্রামের একজন সর্দার গোত্রের মানুষ রয়েছেন যিনি হলেন মাতং। এই মাতং তাদের গ্রামের হতদরিদ্র মানুষগুলিকে নিয়ে প্রায়শই রাঢ় অঞ্চলের এদিক সেদিক বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। মাতংয়ের উদ্দেশ্য হলো এই হতদরিদ্র মানুষগুলিকে কোনো রকমে
আধপেটা ভরপেটা খাইয়ে বাঁচিয়ে রাখা, এবং সেই কাজে মাতং সফলও হয়। তো মাতংয়ের সঙ্গে সাজুয়া বছরের অর্ধেক সময় এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং সেখানে সে পেট ভাতায় কাজ করে, অর্থাৎ তাকে পর্যাপ্ত খেতে দিলেই সে কাজ করে দেয়। আর অন্য সময় সে রামসিংগির জমিতে বর্গা চাষি রূপে কাজ করে এবং সেখানকার যে উৎপন্ন ফসল বা চাল তার ভাগ সে গ্রহণ করে। এইরকম করে কোনো ক্রমে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সাজুয়া তার জীবন কাটায়। এরই মধ্যে হঠাৎ করে তাদের গ্রামে ঘটে যায় একটা দৈব দুর্বিপাক। আমরা দেখি যে জমিটা চাষ করে সাজুয়াদের সারা বছরের চাল জোগাড় হয় বা ধান উৎপাদন হয়, সেই জমিটা হচ্ছে ভাগীরথীর তীরবর্তী একটি জমি। সেই জমিটি বছরের অর্ধেক সময় ভেসে থাকে, তো অর্ধেক সময় ডুবে যায়, অর্থাৎ ভাগীরথী নদীর বন্যার ওপর নির্ভর করে সেই জমিটার উৎপাদনের মাত্রা নির্ভর করে। তো বছরের একটি নির্দিষ্ট সময়, বিশেষ করে বর্ষাকালে, প্রায় প্রত্যেক বছরই এই জমি বন্যায় ডুবে যায় এবং বন্যাকে কেন্দ্র করে একটা উদ্বেগ সকলের মনেই থাকে। কিন্তু আমরা এই বছর দেখি যে বন্যাকে কেন্দ্র করে কারোরই মনে খুব একটা উদ্বেগ নেই, কারণ তারা মনে করছে এবছর হয়তো বন্যা হবে না। তো সেই পরিপ্রেক্ষিতে সাজুয়া এবং তার সঙ্গে সেখানকার অধিকাংশ কৃষকদের মনেই বেশ আনন্দ যে এবছর চর ভর্তি ধান হয়েছে এবং এই ধানগুলি বাড়িতে তুলতে পারলে তাদের যথেষ্ট লাভ হবে। কিন্তু এরপরেই আমরা দেখি যে তাদের যে মনিব এবং মনিবব্যান অর্থাৎ মনিবের স্ত্রী, তারা একদিন সাজুয়াকে ডেকে বলে যে তাদের নারকেল বাগানে কিছু গরু মোষের জন্য ঘর তুলতে হবে। তার কারণ গরু মোষের ঘর বর্ষাকালে ডুবে যেতে পারে, কারণ গরু মোষের ঘর যেখানে রয়েছে সে জায়গাটা নিচু জমি। এই প্রস্তাব থেকে সাজুয়ার মনে কোনো প্রশ্ন না উঠলেও সাজুয়াদের দলের সর্দার মাতংয়ের মনে একটি প্রশ্ন ওঠে। তবে কি রামসিংগি কিছু জানতে পেরেছেন? বন্যার ব্যাপারে কোনো পূর্বাভাস কি তিনি পেয়েছেন? সেই কারণেই নিজের গরু মোষগুলিকে তিনি আগেভাগে সরিয়ে আনছেন উঁচু ডাঙায়। কিন্তু রামসিংগিকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে এই কথার কোনো সদুত্তর দেয় না এবং সে পরিষ্কারই বলে যে না না, বন্যার কোনো পূর্বাভাস নেই, সে এমনিই তার গরু বাছুরগুলোকে তুলে আনছে উঁচু ডাঙায়। তো যথারীতি রামসিংগি বেশ দুদিন ধরে এদেরকে কাজ করিয়ে তার গরু মহিষের ঘর বানিয়ে নেয় এবং গরু মহিষগুলিকে উঁচু ডাঙায় ট্রান্সফার করে দেয় বা পাঠিয়ে দেয়। এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি অবাক কাণ্ড। হঠাৎ করেই একদিন ভাগীরথী নদীর জল কুলকুল শব্দে প্রথমে ঢুকে আসে ডোমপাড়ায়। সমগ্র ডোমপাড়া যখন ভেসে যেতে থাকে তখন তিওরপাড়ার লোকজনেরা ডোমপাড়ার লোকজনেদেরকে সাবধান করে এবং তাদেরকে উঁচু জমিতে উঠে আসতে সাহায্য করে। এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি তিওরপাড়ার লোকজনদের মূল যেটা চিন্তা হয়ে দাঁড়ায় সেটা হলো যে চর জমিতে তারা চাষ করেছে সেই চর জমির ধানগুলি সব ঠিক আছে তো। তারা নৌকা নিয়ে জমির ধান দেখতে বেরিয়ে পড়ে এবং যখন তারা জমির ধান দেখতে যায় তখন সাজুয়াও তাদের দলে ছিল। তো জমিতে গিয়ে তারা দেখে যে না, ভাগীরথী নদী চারদিক দিয়ে প্রবাহিত হলেও জমি তখনও পর্যন্ত জলমগ্ন হয়নি। এইটা দেখে তারা সকলে খুব প্রসন্ন হয় এবং তারা মনে করে যে আজকেই কিছুক্ষণের মধ্যে তারা এই জমির ধানগুলি সব কেটে নেবে এবং নৌকা করে ধান নিয়ে যে যার ঘরে চলে যাবে। এহেন সময় সাজুয়া তাদেরকে প্রস্তাব দেয় যে তোমরা নৌকা করে যাও, ধান কাটার সামগ্রী এবং আরও লোক লস্কর নিয়ে এসো, আমি ততক্ষণ জমিতেই অপেক্ষা করছি। জমির মধ্যে একটি উঁচু মাচা বাঁধা আছে, সেখানে সাজুয়া নিশ্চিন্তে শুয়ে পড়ে। অন্য লোকেরা নৌকা নিয়ে যে যার বাড়িতে ফিরে যায়। এমন সময় কিছুক্ষণ পর তন্দ্রার ঘোরে সাজুয়া বুঝতে পারে সে যে মাচাতে শুয়ে আছে সেই মাচাটা যেন প্রচণ্ড শব্দে নড়ছে, কেউ যেন খুঁটি ধরে নাড়াচ্ছে। চোখ খুলে সাজুয়া অবাক হয়ে যায়। এতক্ষণ যে জমি শুকনো খরা ছিল সেই জমি হঠাৎ করে ভাগীরথীর জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। কোথাও আর ধানের চিহ্ন মাত্র নেই, সবুজের চিহ্ন মাত্র নেই, মাটির চিহ্ন মাত্র নেই। চারিদিকে থই থই করছে অথই জল এবং মাথার ওপরে ধীরে ধীরে তখন চাঁদ উঠে এসছে, অর্থাৎ সন্ধে হয়ে গেছে, রাত নেমে এসছে। সাজুয়া হাহাকার করে ওঠে। ওই জলমগ্ন জমির মধ্যে সে একা কোনো থই খুঁজে পায় না। চারিদিক হাতিয়ে সে খুঁজতে থাকে যদি একটা কোনো গাছের ডালও ভেসে আসে সেটাকে আশ্রয় করে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। হুড়মুড় করে মাচা ভেঙে পড়ে, সাজুয়া অটল জলের গর্ভে তলিয়ে যেতে থাকে। এই পর্যন্ত বলে গল্পকার গল্পটিকে নিয়ে গেছেন আবার অন্য পরিস্থিতির দিকে, যেখানে সাজুয়ার কোনো প্রসঙ্গ আমরা দেখতে পাই না, বরং আমরা দেখতে পাই বন্যা কবলিত যে গ্রাম তার প্রসঙ্গ। সকলের বাড়িতেই জল ঢুকেছে, চারিদিকে বন্যা কবলিত, এবং আমরা এটাও জানতে পারি যে রামসিংগি আগে থাকতে খবর পেয়েছিলেন এই বন্যা হওয়ার, কিন্তু তিনি সব জেনে শুনেও ইচ্ছাকৃত তার প্রজাদের সাবধান করেননি এ ব্যাপারে। নিজে তিনি সাবধান হয়েছেন, তার গরু মহিষদের তিনি বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু নিজের প্রজাদের ব্যাপারে তিনি কিন্তু যথেষ্ট একটা অসচেতনতার পরিচয় দিয়েছেন।
প্রজারা এই ব্যাপারটি বুঝতে পারে এবং রামসিংহীর বিরুদ্ধে তারা রেগে ওঠে। কিন্তু এটাও ঠিক কথা যে বিপদের দিনে রামসিংহী তাদের সাহায্য করে, বিপদের দিনে তাদেরকে উঁচু জায়গায় স্থান দেয়, দরকার পড়লে ধান চাল দিয়ে সাহায্য করে। তাই তারা রামসিংহীর বিরুদ্ধে বেশি কিছু প্রতিবাদ করতে সাহস পায় না। এরই মধ্যে খবর আসে অনেক দূরে একটি জায়গায় স্রোতে ভাসমান একটি লাশ পাওয়া গেছে। সেই লাশটির ঝাঁকড়া চুল, বিশাল বড় চেহারা এবং হাতে লোহার বালা। সকলে ভেবেই নেয় যে সাজুয়া যে সেই দিন জমিতে একা থেকে গেছিল এবং জমি জলমগ্ন হওয়ার পর ভেসে গেছিল, সেই নিশ্চয়ই মৃত অবস্থায় গিয়ে আটকেছে গাছের ডালে। যথারীতি সাজুয়ার বাড়িতে শোকের আবহ রচনা হয়। তার বউ আছাড় খেয়ে পড়ে কাঁদতে থাকে, তার মা হাউ হাউ করে কাঁদতে থাকে। সাজুয়ার ঘরে তখন তার সদ্যজাত ছোট্ট একটি দুধের শিশু ছাড়া আর কেউ নেই। তার বউ এবং মা অসহায় হয়ে পড়ে এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে। সাজুয়ার মৃত্যুতে তাদের পরিবার এবার ভেসে যাবে, সেই চিন্তায় তারা কাতর হয়। এমন পরিস্থিতিতে আমরা দেখি সকলে, প্রজারা মিলে রামসিংহীকে চাপ দেয় এদের পরিবারকে অর্থ সাহায্য করার জন্য। বিশেষ করে সাজুয়া যখন মারা গেছে, তার তো একটা শ্রাদ্ধের ব্যবস্থা করা দরকার। সেই জন্য রামসিংহীকে বলা হয় পর্যাপ্ত পরিমাণে ধান চাল এদেরকে দিতে। বেশ অনেকগুলি ধান চালের বস্তা সাজুয়ার শ্রাদ্ধ উপলক্ষ করে রামসিংহী তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আসলে রামসিংহীরও মনে মনে একটি ভয় ছিল। প্রকৃতপক্ষে সাজুয়া তারই প্রজাদের মধ্যে একজন, এবং এই যে বন্যার পূর্বাভাস তিনি প্রজাদেরকে জানাননি, এটা করে তিনি শাসক হিসেবে যথেষ্ট অন্যায়ের কাজ করেছেন। সরকার বাহাদুর যদি এটা জানতে পারে, তাহলে তার দিকেও একটা শাস্তির তীর তেড়ে আসতে পারে। সেই ভয়ে রামসিংহী সাজুয়াদের যথেষ্ট পরিমাণে সাহায্য করতে রাজি হন এবং অনেকটা পরিমাণে ধান চাল তাদের বাড়িতে পাঠিয়ে দেন সাজুয়ার শ্রাদ্ধকে উপলক্ষ করে। কিন্তু এরপরেই গল্পের আসল মোড় বা আসল চমক আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা দেখি সাজুয়া মারা গেছে, সকলে কান্নাকাটি করছে, চারিদিক শোকগ্রস্ত। এই রকম সময় একদিন মধ্যরাত্রে মাতঙ্গের বাড়ির দরজায় কড়া নাড়ে কে। মাতঙ্গ দরজা খুলে ভূত দেখার মতো চমকে ওঠে। আরে, তার সামনে জলজ্যান্ত সাজুয়া দাঁড়িয়ে আছে যে। মাতঙ্গ এরপর অবাক হয়ে সাজুয়ার থেকে তার সমস্ত খবর জানতে চায়। সাজুয়া তাকে বলে প্রকৃতপক্ষে সে যখন অথই জলে ভেসে যাচ্ছিল, তখন একটি গাছের ডাল তার সামনে এসে পড়ে। যদিও সেই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে সাপ কিলবিল করছিল, তবু নড়ে নাগে এক স্থান হয়ে এই প্রচণ্ড বিপদের মধ্যে তারা উদ্ধার পেয়েছে। এবং শেষ পর্যন্ত সাজুয়া জ্বরে জর্জরিত হয়ে অসুস্থ অবস্থায় একটি তীরে এসে পড়েছিল। সেখান থেকে তাকে উদ্ধার করেছে কিছু মানুষ, হসপিটালে তার চিকিৎসা হয়েছে, ওষুধ, ইঞ্জেকশন এবং অনেক কিছুর পর অবশেষে সে বেঁচে ফিরেছে পুনরায়। সাজুয়া এরপর মাতঙ্গকে সঙ্গে করে নিজের বাড়িতে যায়। মধ্যরাত্রিরে যখন বাড়ির দরজা নড়ে ওঠে, সাজুয়ার মা চমকে ওঠে এবং দরজা খুলে তার চমকটা আরও দুগুণ হয়ে যায় যখন তিনি দেখেন তার চোখের সামনে তার মৃত পুত্র সাজুয়া স্বয়ং দাঁড়িয়ে আছে। তিনি হাসবেন না কাঁদবেন ভেবে পান না। প্রাথমিক যে একটা আকস্মিকতা, সেই ঝোঁকটা কেটে যাওয়ার পর তিনি ছেলের গায়ে হাত বোলান। প্রচণ্ড খুশিতে আনন্দাশ্রু বইতে থাকে তার চোখ দিয়ে। সাজুয়ার বউও আনন্দে আত্মহারা, তারা কি করবে ভেবে পাচ্ছে না। এই সময় সাজুয়ার চোখ যায় তার বাড়িতে মজুদ চালের বস্তাগুলোর দিকে। সে বলে, বাড়িতে এত চাল কেন? তখন তার স্ত্রী সহ সকলে তাকে জানায় যে প্রকৃতপক্ষে তারই শ্রাদ্ধের জন্য রামসিংহী এই চালগুলো তাদেরকে দিয়েছে। এরপরই সাজুয়া প্রথম জীবনে সবথেকে বুদ্ধিমানের মতো কাজটা করে বসে। সে বলে, লোকে বলে আমি মাথা মোটা, আমার মাথায় কোনো বুদ্ধি নেই। আজকে আমার মাথায় একটা মোক্ষম বুদ্ধি এসছে, তোমরা সকলে আমার সাথ দাও তো আমি সেই কাজটা করি। মাতঙ্গ যখন জিজ্ঞেস করে এটা কীরকম বুদ্ধি, তখন সাজুয়া জানায় তার মাথায় বুদ্ধি এসছে যে সে তার বউ, মা এবং ছোট্ট পুত্র সন্তানটিকে নিয়ে এই সমস্ত চালের বস্তাগুলিকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে কিছুদিনের জন্য। যখন এই সমস্ত হইহট্টগোল থেমে যাবে, তখন সে পুনরায় বহুদিন পর ফিরে আসবে এবং ফিরে এসে জমিদারকে জানাবে সে তো জাতুধান রাক্ষস, তাই সে মরে গিয়েও আবার ফিরে এসছে। স্বয়ং ভাগীরথী মা তার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। তার মাঝখানে যদি কিছু ছোটোখাটো গণ্ডগোল হয়, মাতঙ্গকে সেটা সামলে নিতে বলে সাজুয়া। সাজুয়া তার স্ত্রী এবং মাকে বলে যে তোমাদেরকেও যদি কেউ কিছু জিজ্ঞেস করে, তোমরা বলবে যে তোমরা দুজনেই এমনি গ্রাম ছেড়ে চলে গেছো, মন মেজাজ খারাপ সেই জন্য। পরবর্তীকালে আমার সঙ্গে তোমাদের দেখা হয়েছে। প্রকৃতপক্ষে সাজুয়া যেটা বলতে চায় সেটা হলো এই যে যারা কোনোদিনও ধান চাল দেখেনি, ভাতের যাদের একান্ত অভাব, তাদের কাছে যখন এতগুলি বস্তা ধান চাল একসঙ্গে এসে উপস্থিত হয়, তখন তার সদ্ব্যবহার করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। মাতঙ্গ যদিও একবার বলে যে নিজের শ্রাদ্ধের চাল তুমি খাবে,
সাজুয়া বলে, তাতে কি আছে, আমি তো জাতুধান, আমি তো রাক্ষস, নিজের শ্রাদ্ধের চাল খাবো তবেই না আমি জাতুধান হব। তো এই রকম কথা বলে শেষ পর্যন্ত জাতুধান তার মা, স্ত্রী এদের সবাইকে সঙ্গে করে নিয়ে এবং চালের বস্তাগুলিকে অবশ্যই সঙ্গে নিয়ে নিরুদ্দেশের উদ্দেশ্যে পা বাড়ায়। প্রকৃতপক্ষে আলোচ্য গল্পে মহাশ্বেতা দেবী যেটা বলতে চেয়েছেন সেটা হলো এই যে ধান চাল অন্নের অভাব যাদের জীবনে থাকে তাদের কোনো সুচ অসুচ হয় না, তাদের কোনো ভালো মন্দ হয় না, তাদের কোনো নিয়ম কানুন হয় না, তারা আচার রীতিনীতি সংস্কারের অনেক ঊর্ধ্বে। তাদের কাছে সবথেকে বড় নিয়ম রীতিনীতি হলো পেটের ভাত জোগাড় করা। এই ধরনের গল্প, এই ধরনের মেসেজ আমরা মহাশ্বেতা দেবীর আরও বহু রচনায় পেয়েছি। তো এই গল্পটিও তার মধ্যে অন্যতম। তো জাতুধান সাজুয়ার গল্প আজকের মতো এখানেই শেষ হলো। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাণীপীঠ শিক্ষাঙ্গন চ্যানেলটি এই রকম ধরনের সাহিত্য গুণসম্মত আরও অনেক আলোচনা পাওয়ার জন্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।